মাহির মেয়েকে কোলে নিয়ে সোফার দিকে এগিয়ে আসছিল। আসার সময় বাবার কথাগুলো শুনতে পায়। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে, তুমি বলেছিলে তোমার গরম লাগছে, তাই আমি পাঞ্জাবি খুলে দিয়ে তোমাকে সাহায্য করছিলাম। এখন আমি কি জানতাম নাকি সবাই আমাকে অনুসরণ করবে? সিরিয়াসলি পাঞ্জাবি খুলে দিয়েছিল তুমি? রাতে নাচতে নাচতে অস্থির হয়ে আহনাফ মাহমুদ মাহিরকে বলেছিল, আমার গরম করছে, এখন আমি নিচে যাব, গেট খুলে দিতে পারো? মাহির কোনো কথা না বলে নাচতে নাচতে বাবার পাঞ্জাবির দুই পাশ দুই হাত দিয়ে ধরে একটানে গলা অব্দি ছিঁড়ে দেয়। ছেঁড়া পাঞ্জাবির দুই পাশ ধরে হেই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। আহনাফ মাহমুদ ছেলের কাণ্ডে হতভম্ব, বিস্ময়ে বিমূঢ়, ভাগ্যহারা। মাহিরকে কপি করে একে অপরের পাঞ্জাবি ছিঁড়েছে। শেষে বুড়োদেরও ছাড়েনি, তাদের তিনজনের পাঞ্জাবিও ছিঁড়ে দিয়েছে। রাতের ঘটনার স্মরণ হতেই মাহির একটু হাসে, তারপর আর কিছু না বলে ছোট ভাইয়ের পাশে বসে। মান্তাসা দ্রুত বাবার কোল থেকে নেমে আলভির কোলে চলে আসে। মায়া আত্মার সকলের জন্য চা কফি নিয়ে আসে। বরার কনেকে গোসল করানোর পালা। গোসল করানোর কথা শুনেই বরাবরের মতো তেতে ওঠে আলফি। সকলের দিকে তাকিয়ে কাটকাট স্বরে বলে, আবার আরেক নিয়ম বের করেছে সবাই, গোসল করানোর। বিয়ের দিন বর বউকে গোসল করিয়ে দিতে হয়, এটা নিয়ম? যত সব আজাইরা নিয়ম। হাত পা নেই নাকি আমাদের? নাকি এখনো 6 মাসের বাচ্চা যে গোসল করিয়ে দিতে হবে? যার যার গোসল শেষে করবে, কেউ কোনো গোসল করাবে না। এইসব উল্টাপাল্টা নিয়মের কথা যেন আর না শুনি। কি এক নিয়ম চালু করিয়ে রেখেছে, গোসল করাতে হবে। শেষের কথাগুলো বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আলফি। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সকলে সিঁড়ির দিকে তাকিয়ে আছে। কয়েকজন বয়স্ক মানুষ একটু রাগারাগি করেন আলফির এমন কথা শুনে। ছেলেটা বিয়ের কোনো নিয়ম কানুন পালন করতে দিচ্ছে না, সব কিছুতেই কেমন করছে। এখনকার ছেলে মেয়েগুলো সব আগের দিনের একটা নিয়মও পালন করে না, করতেও দেয় না। মেহবুবা মেহের আর ঐশী রহমান কোনো রকমে তাদের শান্ত করিয়ে গোসল করে তৈরি হয়ে নিতে বলেন সকলকে। 12:30টার পরপর গোসল করে সাদা ধবধবে পাঞ্জাবি পাজামা পরে রুম থেকে বেরিয়ে আসে আলফি। ওর গা থেকে ভেসে আসছে মিষ্টি আতরের ঘ্রাণ। দেখতে অন্য সময়ের তুলনায় বেশি স্নিগ্ধ, কোমল, ফ্রেশ লাগছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বাড়ির সব পুরুষকে ডাকে মসজিদে যাওয়ার জন্য, আর মহিলাদের বলে ফ্রেশ হয়ে নামাজ আদায় করার জন্য। মাহিদ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, রাতে শয়তানের মতো নেচে গিয়ে পুরো বাড়ি কাঁপিয়ে এখন হুজুর সেজেছে। আলফি সকলের দিকে দৃষ্টি রেখে নামতে নামতে বলে, রাতে শয়তানের সাথে শয়তান হয়ে শয়তানকে আনন্দ দিয়েছি, এখন মসজিদে গিয়ে নামাজ আদায় করে শয়তানকে ছ্যাঁকা দেব। তুমি তো দেখা যায় আমার থেকেও বড়। মাঝপথে থামিয়ে দেয় আলফি। মোটে উল্টাপাল্টা কথা বলবি না এখন। আমি ভালো হয়ে গেছি একটু আগে। আর কখনো কোনো দিন গান বাজিয়ে নাচবো না, কাউকে নাচাবো না। এতটুকু বলে একটু থামে, তারপর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে বলে, হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ আর পাপ করেছি। আজকের এই পবিত্র জুম্মার দিনের উসিলায় আর আমার বিয়ে উপলক্ষে আমাকে মাফ করে দাও, আর আমার উপর রহমত বর্ষিত করো। আমিন। আলভির সাথে সাথে মাহিদও আমিন বলে। অনেকে আলভির কথাগুলো শুনেছে, তাদের মধ্যে কেউ কেউ হাসছে কথাগুলো শুনে, আবার কেউ কেউ আমিন বলেছে। আলভি তাড়া দিয়ে সকলকে নিয়ে বাড়ি থেকে বের হয় জুমার নামাজ আদায় করার জন্য। মায়া নিজেই একা একা গোসল করতে চাইলেও মায়ের নানি মামি সকলের কথায় মেহবুবা মেহের মেয়েকে গোসল করান। গোসল করানো বলতে শুধু সাবান মেখে হাত পা ঘষে দেন, চুলে শ্যাম্পু করে দেন, গায়ে পানি ঢেলে দেন। গোসল করাতে করাতে মেহবুবা মেহের এর চোখ দুটো পানিতে টুইটুম্বর হয়ে যায়। মায়া বাড়িতেই থাকবে, তারপরেও কেন যেন ইমোশনাল হয়ে যাচ্ছেন। মায়ের মুখ দেখে মায়ার চোখ দুটো ছলছল করে ওঠে। মেহবুবা মেহের মায়াকে ড্রেস চেঞ্জ করতে বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। 5 মিনিট পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসে উজু করে। মেহবুবা মেহের নিজেও ফ্রেশ হয়ে নামাজ আদায় করতে যান। রুমে যারা যারা ছিল সবাইকে নিয়ে গেছেন। মায়ের নামাজ শেষ হলে ওকে খাইয়ে বিয়ের জন্য তৈরি করা হবে। মায়ের ফুপু আঞ্জারা নিজ হাতে মায়াকে খাইয়ে দেন। তার ছেলে মেয়ে কেউ দেশে নেই, পড়াশোনার জবের সূত্রে দুজনকেই দেশের বাহিরে থাকতে হয়েছে। বিয়েতে আসতে চাইলেও দুজনের একজনও আসতে পারেনি। পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আসে মায়াকে সাজানোর জন্য। খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে বসে মায়া। পার্লারের মেয়েটা রুমের ভিড় কমাতে বললে দুজন বাদে বাকি সবাই রুম থেকে বেরিয়ে যায়। আলভি আগেই মেকআপ প্যাকেজ চুজ করে রেখেছে, তাই মাকে আলাদা করে আর চুজ করতে হয় না। শাড়ি পরিয়ে মেকআপ শেষ করে হিজাব বেঁধে দেয়। হিজাব বাঁধার পর মায়ের চেহারায় অন্যরকম এক সৌন্দর্য, দীপ্তি, নূর ছড়িয়ে পড়ে। হাতের গলায় জুয়েলারিগুলো পরিয়ে দেয়। মাথায় দোপাট্টা দিতে সম্পূর্ণ বউ বউ লাগে মায়াকে। সব শেষে মেয়েটা মায়াকে আয়নার সামনে দাঁড় করায়। আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মায়া। এটা আসলেই মায়া নিজে? মেয়েটা মায়ের দিকে তাকিয়ে বলে,
মায়া মাথা নাড়ায়। মেয়েটা নিজের সবকিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আলভি আগেই পেমেন্ট করে দিয়েছিল। মেয়েটা বেরিয়ে যেতেই সবাই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করে। শীতল মায়ের পাশে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলে, ভাইয়া তো আজকে তোর দিক থেকে চোখ সরাতে পারবে না মায়া। তাকিয়ে থাকতে থাকতে না আবার কানা হয়ে যায়। মায়া শীতলের দিকে তাকিয়ে বলে, কানা কেন হবে? তোর রূপের আগুনে চোখ ঝলসে যেতে পারে। এখন সোজা হয়ে দাঁড়া, কয়েকটা পিক তুলি ভাইয়ার কাছে পাঠাই। নাদিরা সরহ আরও কয়েকজন মেয়ে শীতলকে বাধা দিয়ে বলে, এখন মোটেও ভাইয়ার কাছে বউয়ের পিক পাঠানো যাবে না। বউকে একেবারে স্টেজেই দেখবে। এখনই যদি দেখে ফেলে তাহলে তখন বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে নাকি? আলভিও বর্ষেতে রেডি। ওকে কেউ সাহায্য করেনি। আলভি নিজে একা একা রেডি হয়েছে। রেডি হয়ে আয়নার সামনে নিজেকে দেখে নিয়ে বেডে বসে থাকা মাহিদের দিকে তাকায়। বাকি সব ছেলেরা খাওয়ার ওখানে রয়েছে। আলভি মাহিদকে বলে, কেমন লাগছে আমাকে? হ্যান্ডসাম। তোর বোন 2-4 মিনিট হাঁ করে তাকিয়ে থাকবে না? আমি তো আর বোন নই যে বলে দেব। কখন যাব? কোথায়? বিয়ে করতে কখন যাব শালা? এমনভাবে বলছো যেন এই জন্মে আর বিয়ে করনি। ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ব্রাশটা তুলে মাহিদের গায়ে ছুঁড়ে মারে আলভি। শালা আগামী 10 বছরেও তুই বিয়ের পিড়িতে বসতে পারবি না। শকুনের দোয়ায় গরু মরে না। মাহিদের দিকে তেড়ে আসে আলভি। মাহিদ বেড থেকে নেমে দে দৌড়। ওকে আর পাইকে। আলভি নিজের ফোনটা হাতে নিয়ে বাসর ঘর যারা সাজাবে তাদের কল করে। সকালে আসার কথা ছিল অথচ এখনও আসছে না। 30 মিনিট করতে করতে বিকেল হয়ে গেল। কল রিসিভ হতে আলভি বলে, আপনারা কোথায়? এই বছরে কি বাসর ঘরে বাসর করার সৌভাগ্য হবে আমার? তাড়াতাড়ি আসুন, রাখছি। কল কেটে আয়নার সামনে আবার তাকাতেই রুমে প্রবেশ করেন আলতাফ মাহমুদ, আহনাফ মাহমুদ সহ আরও অনেক গুরুজনেরা। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, হয়েছে তোমার? কাজী সাহেব তাড়াহুড়া করছেন। হ্যাঁ হয়েছে, অনেক আগেই। তাহলে চলো এখন। আলভি বাবার সামনে এসে দাঁড়ায়। ঝুঁকে বাবার হাত দুটো ধরে নিজের মাথার উপর রেখে বলে, দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাদের উপর নিয়ামত, রহমত, বরকত দান করেন। আর কোনোদিন যেন আমার জন্য কাউকে কষ্ট পেতে না হয়। তোমাদের মেয়েকে যেন সারা জীবন হাসি খুশি ভাবে রাখতে পারি। আমাদের আগামী পথ চলা যেন সহজ আরো সুন্দর হয়। আগামী দিনগুলোতে তোমাদের কাউকে যেন আমার জন্য দুঃখ পেতে না হয়। সবকিছুর জন্য দোয়া করো। আলতাফ মাহমুদ ছেলের মাথার উপর থেকে হাত সরিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। তারপর বলেন, আমি সব সময় দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদের ভালো রাখেন, তোমাদের মনের নেকাশা পূরণ করেন। আল্লাহ তাআলা সবসময় তোমাদের সবাইকে ভালো রাখেন, হাসি খুশি সুখে রাখেন, এই দোয়াই করি। সকলের কাছ থেকে দোয়া নিয়ে ডোরের দিকে একায় আলভি। ডোরের সামনে আসতেই বিয়ের গেট ধরে রুমের ডোরের সামনে দাঁড়ায় মেয়েরা। আলভি কপাল ফ্রুকুচকে বলে, এসব কি? রুমের সামনে বাস ধরে দাঁড়িয়ে আছো কেন সবাই? এটা কি গেট ধরা বলে? রুমের সামনে বাস ধরে গেট ধরেছি বলছো? আস্তাগফিরুল্লাহ। বাসি বিয়েতে 50,000 টাকা? পাগল ধরেছে নাকি আমাকে? 5,000 টাকা দিচ্ছি, গিয়ে চকোলেট কিনে খাও। বিয়ের খরচ আমার আব্বাজান করেছে, আমি না। আবার বিয়ে করতে এসেছি। হাসতে না চাইলেও আলভির কথা শুনে হেসে ওঠে সবাই। আলভি মাহিদের দিকে হাত বাড়ায়। মাহিদ বড়সড় একটা খাম আলভির হাতে দেয়। আলভি মেয়েগুলোর দিকে বাড়িয়ে দেয় খামটা। বেশ মোটাসোটা একটা খাম। মায়ের ছোট মামাতো বোন বলে, টাকা গুনে দেখো। দেখেছো এখানে কতগুলো টাকা? গুনতে গুনতে রাত পেরিয়ে যাবে তোমাদের। আল্লাহর কসম, এটার ভেতরেই টাকাই আছে। যারা গেট ধরবে তাদের জন্য আমি নিজের ব্যাংকে গিয়ে নতুন চকচকে ফ্রেশ নোট নিয়ে এসেছিলাম। এই টাকাগুলোর মধ্যে একটা ভাঁজও পড়েনি। মুরব্বীদের কথাই খামটা নিয়ে গেট ছেড়ে দেয় মেয়েরা। সবাই এগিয়ে যায় নিচের দিকে। মেয়েগুলো গেস্ট রুমে আসে খুশি মনে। নিশ্চয়ই 1-1.5 লাখ টাকা হবে। গেস্ট রুমে এসে খাম ছিঁড়ে তো মেয়েগুলোর মুখের রং পাল্টে যায়। 20 টাকার নোট শুধু মনে হচ্ছে 8-10 হাজার টাকা হবে। মায়ের ছোট মামার মেয়ে বলে, শীতল এসে ওদের কথা শুনে বলে, মিষ্টি শরবত জুতা কিছুই তো খাওয়াসনি, তবুও যে এতগুলা টাকা দিয়েছিস সেটাই তো বেশি। আমি হলে তো 20 টাকা দিয়া 1 টাকাও দিতাম না। বেশি কথা না বলে আয়, আম্মু ডাকছে তোকে।
মায়ের হাত ধরে স্টেজের দিকে এগিয়ে আসছেন আহনাফ মাহমুদ। স্টেজের উপর থেকে মায়ের দিকে তাকিয়ে থাকে আলফি। মায়ের নিজেও চোখ তুলে স্টেজের উপর দাঁড়িয়ে থাকা আলফির দিকে তাকায়, সাথে সাথে এবার চোখ নামিয়ে নেয় লজ্জায়। গতকাল থেকে ওর ভীষণ লজ্জা করছে। সিঁড়ির কাছে আসতে আলফি হাত বাড়িয়ে মায়ের হাত ধরে। আলফির হাত ধরে উপরে উঠে চেয়ারে বসে মায়া। মায়ের পাশে বসে আলফি বড়রা কাজী সাহেবকে নিয়ে স্টেজে উঠে আসেন। মায়ের সামনে টেবিলের ওপর রেজিস্ট্রি পেপার রেখে মায়েকে সই করতে বলা হয়। মেয়ের হাতে কলম তুলে দেন আহনাফ মাহমুদ। কলমটা অন্য সব সাধারণ কলমের মতো না। সই করার সময় থরথর করে কাঁপতে শুরু করে মায়ের হাত। স্টেজের উপর থাকা সবাই মায়াকে শান্ত হয়ে সই করতে বলে। নার্ভাসনেসের কারণে এভাবে হাত কাঁপছে। সোজা একটা দাগও দিতে পারছে না কম্পনের কারণে। আলভি মায়ের পিঠে হাত রাখে, মৃদুভাবে আঙুলগুলো নাড়াই পিঠে, নিচু স্বরে বলে, এত কাঁপছো কেন? নর্মাল হও, লম্বা শ্বাস প্রশ্বাস নিয়ে শান্ত হয়ে সই করো। এখানে তো আমরাই সবাই, নার্ভাস হইও না, রিল্যাক্স। এখন কেন এভাবে হাত কাঁপছে জানা নেই মায়ের। আলভির কথায় লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে একটু থেমেই সই করে, তবুও এখনও হাত কাঁপছে। আলভিকে সই করতে বলার সাথে সাথেই সই করে দেয়। তারপর মৌখিকভাবে আবারও বিয়ে পড়ানো হয় দুজনের। কবুল বলতে গিয়েও মায়ের কণ্ঠস্বর কাঁপছিল। মায়ের কাঁপতে থাকা একটা হাত আলভির হাতের মুঠোয়। মায়া ঘাড় ঘুরিয়ে আলভির মুখের দিকে তাকায়। আলভি চোখের ইশারায় রিল্যাক্স থাকতে বলে আবারও। ফটোশ্যুট, সকলের সাথে কথাবার্তা, অতিথিদের সঙ্গে পরিচয় পর্ব শেষে বাড়ির ভেতর প্রবেশ করতে করতে আলভি আর মায়ের রাত 8টা বেজে যায়। শাড়ি পরে মায়ের অস্বস্তি হচ্ছে এখন। শাড়িটা চেঞ্জ করতে পারলেই শান্তি। বাড়ির ভেতর প্রবেশ করে সোফায় বসে দুজনকেই অরেঞ্জ জুস খেতে দেওয়া হয়। নাহার বেগম ছোট ছেলের বউয়ের দিকে তাকিয়ে বলেন, ওদের দুজনকে খাইয়ে রুমে পাঠিয়ে দাও। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? মায়া শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, আমি এখন আর কিছুই খাবো না। অল্প করে খাও, খেয়েছিলে তো সেই কখন। আসরের পর খেয়েছি তো, এখন আর খেতে পারবো না। আমি ফ্রেশ হব। আলভি খেয়ে যাও তাহলে। আমিও খাবো না। তাহলে আর কি, সানজিদা ওদের রুমে দিয়ে আসো। আলভি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, মাহিদের দিকে তাকিয়ে চোখ ইশারা করে, তারপর বলে, মায়াকে রুমে নিয়ে যান, রানা আর তাজের ফ্যামিলি চলে যাবে, ওদের এগিয়ে দিয়ে আসছি আমি। সানজিদা মায়াকে নিয়ে আলফির রুমের দিকে আগায়। ওদের দুজনের সাথে আরো অনেক মেয়েরা যায়। আলফি মাহিদ আর বন্ধুদের সাথে বাড়ির বাহিরে বেরিয়ে আসে। দুই বন্ধুকে বলে, আগামীকাল তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। তাজের কথা শুনে হেসে ওঠে চারজন। তাজ আর রানা বেরিয়ে যায় নিজেদের ফ্যামিলি নিয়ে। আলভি মাহিদ আর রিমনকে নিয়ে কাজিনদের দিকে এগিয়ে যায়। রুমে এসে মায়ের হিজাব খুলে দেয় সানজিদা। চুলগুলো ব্রাশ করে খোপা করে বেঁধে নেয়। তারপর ভাজে ভাজে টাটকা লাল সাদা গোলাপ ফুল গুজে দেয়। সোজা সিঁথির মাঝখানে টিকলি পরিয়ে দেয়। কানে বড় বড় কানের দুল, গলায় হার পরিয়ে দেয়। দোপাট্টা দিয়ে লম্বা করে ঘোমটা টেনে দিয়ে মায়াকে ফুলে সজ্জিত বেডের মাঝখানে বসিয়ে দেয়। সবকিছু ঠিক করে রেখে রুমের চারদিকে সাজিয়ে রাখা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। ডিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয়। তারপর সবাইকে নিয়ে রুম থেকে বাহিরে বেরিয়ে ডোর লক করে দেয়। নিচে যেতে যেতে আলভির ফোনে মেসেজ পাঠায়, সব ডান। আলভি সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন কাজিনগুলো আগায়। বাসর ঘরের সামনে আসতেই দেখে ডোরের সামনে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে মেয়েরা। আলভি কপাল ভ্রুকুচকে তাকিয়ে বলে, সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? সকলের পক্ষ থেকে শীতল বলে, বাসর ঘরে টাকা না দিলে ভিতরে প্রবেশ করতে পারবি না। মামার বাড়ির আবদার, বাসর ঘরের টাকা দেবে মেয়ের বাড়ির মানুষ, আমি কেন দেবো? তো মেয়ের বাড়ির মানুষের জন্য কোথায়? তুমি তো মেয়ের বাড়ির মানুষ। একদম না, আমি ছেলের পক্ষের মানুষ। তাহলে মেয়ের ভাই নয়তো ভাবির কাছে যাও। মাহিদ সকলের ভিড় ঠেলে পেছনের দিকে যেতে যেতে বলে, মায়ের ছোট ভাই সারাদিন দৌড়াদৌড়ি করে অসুস্থ হয়ে পিজি হসপিটালে ভর্তি। বলতে বলতে নিজের রুমে ঢুকে ডোর লক করে বেডে শুয়ে পড়ে। মেয়ের ছোট ভাই হাসপাতালে ভর্তি আছে, তাই দয়া করে আপনারা সবাই আসুন। মেয়ের ছোট ভাইয়ের অসুখ হয়েছে, মেজো ভাই সুস্থ সবল আছে এখনো। আস্তাগফিরুল্লাহ। মেয়ের মেজো ভাই গত 13 বছর আগে ইহ জগৎ ছেড়ে পরলোক গমন করেছে। যে বেঁচে আছে সে মেয়ের জলজ্যান্ত হাজবেন্ড। মেয়ের হাজবেন্ড টাকা দিবে, এখন নয়, বাসর ঘরে প্রবেশ নিষিদ্ধ। বাসর ঘর আমার নিজের টাকায় সাজিয়েছি, তাহলে তোমাদের কেন টাকা দেব? তোমরা সাজালে না হয় তোমাদের টাকা দিতাম।
বউকে রুমে এনে আমরাও কষ্ট করে রুমের দরজা তালা ঝুলিয়েছি। টাকা ছাড়া এই তালা এই জন্মেও খুলবে না। কোন দেশে বিয়ে করতে আসলাম রে ভাই? যেখানেই যাই সেখানেই দাবি টাকা দিতে হবে। এত টাকা কোথায় পাবো আমি? এতগুলো বছর জামাই নিতে কি করছো? শোক পালন করেছি। কিসের সুখ? সে মেলা বড় কাহিনী। এই কাহিনী বলতে বলতে আমার বাসর রাত শেষ হয়ে বাসি রাত চলে আসবে। টাকা না দিলে বাসি রাত পালন করতে হবে। আমার কাছে টাকা নেই সত্যি সত্যি। এই যে দেখো। বলে নিজের শেরওয়ানি 2 পকেট দেখায়। নাদিরা বলে, 1 লক্ষ টাকা দিয়ে বাসর ঘরে প্রবেশ করতে হবে, নয়তো বাসর রাত সত্যি সত্যি বাসি রাতে পরিণত হবে। সবগুলো আমার মির্জাফর বাপের অনুসারী। সবগুলো বোধহয় এক জায়গার মাটি দিয়ে তৈরি। সব সময় সবাই আমার মতো একটা নিষ্পাপ ভোলা ভালা ইনোসেন্ট ছেলেকে ব্ল্যাকমেল করে। আলভির কথার বলার ধরন দেখে সবাই হাসতে হাসতে শেষ। শীতল নিজেকে সামলে নিয়ে বলে, ভাইয়া টাকা দিয়ে দাও না, আমরা চলে যাই। আমার কাছে তো টাকা নেই। কারো কাছ থেকে ধার করে আনো। 10 মিনিট সময় দাও। আচ্ছা। আলভি নিচে নেমে আসে। একটু পরেই রিমন আর নাজিমকে খুঁজে নিয়ে আসে। ওদের দুজনকে সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রেখে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। টাকা কই? টাকা ওদের দুজনের কাছে। তোমরা সবাই ওদের দুজনের কাছে গেলেই টাকা পাবে। মিথ্যা কথা বলছো তুমি। 100% সত্যি কথা। বিশ্বাস না হলে ওদের জিজ্ঞেস করো ওদের কাছে টাকা আছে কিনা। নাদিরা ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমাদের কাছে টাকা আছে? কোথায়? আমাদের দেখাও, নয়তো আমরা বিশ্বাস করি না। দুজনেই নিজেদের পকেট থেকে 2 টাকার বান্ডিল বের করে সবাইকে দেখায়। 1000 টাকার বান্ডিল স্পষ্ট দেখা যাচ্ছে। আলভি সকলের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস হয়েছে তো আমার কথা? এখন ওদের দুজনের কাছে যাও, ওরা তোমাদের সকলকে টাকা বুঝিয়ে দেবে। সবগুলো দেবে তো, নাকি আবার চিট করবে? একদম সবগুলো টাকা দিয়ে দেবে তোমাদের। সত্যি? মিথ্যে বলি না আমি। আলভির হাতে চাবি দিয়ে সবাই ডোরের সামনে থেকে সরে রিমন আর নাজিমের সামনে আসে। আলভি দ্রুত ডোর খুলে ভেতরে প্রবেশ করে। পেছন থেকে ছেলেদের দল গান গেয়ে ওঠে, সাথে মিউজিক বক্সেও গান প্লে হয়। ছেলেরা গলা ছেড়ে চিৎকার করে গাইছে। ছেলেদের গান শুনে বেডে বসে থাকা মায়া হেসে ওঠে, সাথে লজ্জাও পায়। আলভি ডোলা করে সোজা হয়ে দাঁড়ায়। অবশেষে বাসর করবে আজ। আহা, ওর বউটা ওর জন্য বউ সেজে ফুলে সজ্জিত বেডে বসে অপেক্ষা করছে তখন থেকে। বেডের দিকে ঘুরে দাঁড়ায়। লম্বা ঘোমটা টেনে বসে আছে মায়া। হঠাৎ আলভির হৃদস্পন্দন বাড়তে শুরু করে। বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে, চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয়। তারপর 1 পা 2 পা করে বেডের দিকে আগায়। রুমের বড় লাইট অন করে দূরত্ব মিটিয়ে অবশেষে বেডে উঠে বসে। বিসমিল্লাহ বলে মায়ের ঘোমটা তুলে মায়ের মুখের দিকে উকি দেয়, ঘাড় কাত করে মৃদু স্বরে সালাম দেয়। আসসালামু আলাইকুম বেবি সাহেবা। চোখ তুলে তাকায় মায়া। আলভির হাস্যোজ্জ্বল মুখ জলজল করছে যেন। মায়া নিজেও মৃদু স্বরে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম বিবির সাহেব। আলভির হাসি আগের চেয়েও চওড়া হয়। মায়ের ঘোমটার নিচে নিজের মাথা ঝুঁকিয়ে দেয়, চোখে চোখ রাখে মায়ের দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, বাকি জীবন এভাবেই পার হয়ে যাক, সময় এখানেই থেমে যাক, আমি অনন্তকাল তোমাকে এভাবেই দেখতে থাকি। মায়া কিছু না বলে আলভির চোখের দিকে তাকিয়ে রইল। আলভি মায়ের 2 চোখের পাতায় সযত্নে আলতো চুমু খায়। টিকলিটা সরিয়ে ললাটে অধর ছোঁয়। তারপর বেড থেকে নেমে দাঁড়ায়। মায়ার হৃদস্পন্দন বেড়ে গেছে। আলভি ওর কাছাকাছি আসলেই ওর এমন হয়। মায়ার 1 হাত ধরে বলে, কষ্ট করে একটু নিচে নামুন মায়া রানী। মায়া বেড থেকে নেমে দাঁড়ায়। আলভি একটু দূরে দাঁড়িয়ে মায়াকে দেখতে থাকে। মায়া নিজেও আলভির দিকে তাকিয়ে থাকে। আলভি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নিজের ক্যামেরা বের করে মায়াকে ফুলসজ্জিত বেডের সামনে দাঁড় করায়। দোপাট্টা মায়ের 2 হাত দিয়ে ধরিয়ে উঁচু করে ধরায়। তারপর নিচে দাঁড়ায় মায়ের থেকে কিছুটা দূরে। হাসি দাও আলভির রানী। মায়া হাসে, পরপর কয়েকবার ক্যামেরায় ক্লিক করে। নতুন পোজ দাও সাহেবের বিবি। ঘুরে ফিরে অনেকগুলো পোজ দেয় মায়া। আলভি আবার মায়াকে বেডে বসায়। মায়ের শাড়ি চারদিকে গোল করে ছড়িয়ে দেয়। দোপাট্টা খুলে দিয়ে মায়াকে উপরের দিকে তাকাতে বলে। মায়া উপরের দিকে তাকায়। বেডের উপর দাঁড়িয়ে মায়ের ফটো তোলে আলভি। এই ফটোগুলো সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। মায়ের পার্সোনাল ফটোগ্রাফার আলভি। ফটো তোলা শেষ হলে মায়াকে বেড থেকে নামায়। আবার মায়ের আলভির মুখের দিকে তাকিয়ে বলে, এসব এখন খুলি? হ্যাঁ আসো, আমি খুলে দিচ্ছি।
মায়া টুলের উপর বসে। আলভি আগে জুয়েলারিগুলো খুলে দেয়, তারপর খোপায় লাগানো ফুলগুলো, শাড়ির সেফটি পিনগুলো একটা একটা করে খুলে দেয়। ভারী শাড়িটা নিজেই খুলে নিয়ে সোফার উপর রাখে। লজ্জায় দুমড়ে মুচড়ে যাচ্ছে মায়া। আলভি আলমারি থেকে হালকা শাড়ি বের করতে করতে বলে, এমন লজ্জা পাচ্ছ, মনে হচ্ছে আজকেই প্রথম দেখছো আমাকে, অথচ আমি তোমার 13 বছরের পুরনো স্বামী। তুমি নির্লজ্জ বলে কি আমিও নির্লজ্জ নাকি? এইটুকুন শরীরে এত লজ্জা শরম কোথায় স্টক করে রেখেছো দেখি একটু। বলেই মায়ের হাত ধরে। মায়া আলভির হাত থেকে থাবা দিয়ে শাড়িটা নিয়ে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে। আলভি ওয়াশরুমের দিকে তাকিয়ে বলে, যা বাবা, দেখতেও দিল না লজ্জা শরম কোথায় স্টক করে রেখেছে। 1 ঘন্টার মধ্যে ওই লজ্জা শরম স্টক আউট করতে হবে। কথা বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শেরওয়ানি খুলে রেখে দেয়। কোমরে টাওয়েল পেঁচিয়ে শেরওয়ানির পায়জামা খুলে নর্মাল ট্রাউজার পরে নেয়। গায়ে জড়ায় নতুন একটা শুভ্র রঙা পাঞ্জাবি। সাদা ড্রেস পরতে আলভির একটু বেশি ভালো লাগে। শাড়ি পরে মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে আসে মায়া। আলভি নিজেও ওয়াশরুমে প্রবেশ করে। 5 মিনিটে আবার বেরিয়ে আসে। হাত মুখ মুছে নিজের গায়ের সাথে মায়ের গায়েও আদর দিয়ে দেয়। আগে পিঠে করে জায়নামাজ বিছিয়ে দেয় মায়া। আলভির সামনে দাঁড়ায়, পেছনে দাঁড়ায় মায়া। 2 রাকাত নফল নামাজ আদায় করে উঠে দাঁড়ায় দুজনেই। জায়নামাজ ভাঁজ করে তুলে রাখে আলভি। মায়াকে বেডে গিয়ে বসতে দেখে নিজের গায়ের পাঞ্জাবি খুলে রাখে। আলমারির ভেতর থেকে ছোট একটা বক্স বের করে উদাম গায়ে মায়ের কাছে এগিয়ে আসে। বড় লাইট অফ করে বেডে উঠে বসে। ডিম লাইট আর ক্যান্ডেলে লাল নীল আলোতে মায়ের মুখশ্রী আরও মায়াময় হয়ে উঠেছে। বক্সটা মায়ের হাতে তুলে দেয় আলভি। কি আছে বক্সের ভেতর? খুলে দেখো। আলভির দিক থেকে দৃষ্টি সরিয়ে বক্সের দিকে দৃষ্টি দেয়। আবার বক্সের উপরে ঢাকনাটা খুলতেই বক্সের ভেতরে লাইট জ্বলে ওঠে। লাইটের আলোয় মায়ের চোখ মুখ আরও জ্বলজ্বলে হয়ে ওঠে। এই মুহূর্তটা পুরো স্বপ্নের মতো লাগছে মায়ের কাছে। বক্সের ভেতরে থাকা আংটিটা বের করে মায়ের আঙুলে পরিয়ে দেয় আলভি। তারপর হাতের উল্টো পিঠে চুমু খায়। ট্রাউজারের পকেট হাতড়ে স্বর্ণের চেনটা বের করে। চেনটাও নিজেই পরিয়ে দেয় মায়ের গলায়। সব শেষে মায়ের মুখের সামনে হাত পাতে আলভি। মায়ের চোখের দিকে তাকিয়ে বলে, এবার আমার গিফট দাও। মায়া চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে তুলে বলে, আমি তো তোমার জন্য কোনো গিফট আনিনি। কেন আনুনি? বাসর রাতে হাজবেন্ডকে যে গিফট দিতে হয় সেটা তো আমি জানতাম না, কেউ তো বলেওনি। এত বড় একটা গিফট থাকতে আলাদা কোনো গিফটের প্রয়োজন নেই আমার। বড় গিফট? তুমি নিজেকেই গিফট করে দাও আমাকে। তোমার চেয়ে বড় গিফট এই দুনিয়ায় আমার জন্য আর আছে নাকি? সারা জীবনের জন্য তোমাকে গিফট করে দিলাম পুরো আমিটাই। আলভি এক ঝটকায় মায়াকে টেনে আনে নিজের অতি নিকটে। মায়ের কোমর পেঁচিয়ে ধরে এক হাতে মায়ের ঘাড়ে মুখ গুজে আলতো চুমু খেয়ে বলে, গিফট অ্যাকসেপ্ট করে নিলাম অনন্তকালের জন্য। ফজরের নামাজ শেষ করে মায়ের কোলের উপর মাথা রেখে লম্বা হয়ে শুয়ে পড়ে আলভি। মায়া আলভিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ওঠো, বিছানায় গিয়ে ঘুমাও। এখানেই ঘুমাবো আমি। আমার ঘুম পাচ্ছে এখন, আর তাকিয়ে থাকতে পারছি না। সারা রাত একটুও চোখ বন্ধ করতে দাওনি তুমি। আলভি শোয়া থেকে উঠে দাঁড়ায়। মায়া নিজে উঠে দাঁড়িয়ে জায়নামাজে 2টো ভাঁজ করে আলমারিতে তুলে রাখে। ভেজা চুলের খোপা খুলে দিয়ে বেডে উঠে শুয়ে পড়ে। আলভি ফ্যান অন করে লাইট অফ করে দেয়। তারপর নিজেও বেডে উঠে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মায়া আলভির বুকে মুখ গুজে চোখ বন্ধ রেখেই বলে, এসি তো অন করেই আছে, তাহলে আবার ফ্যান অন করলে কেন? ফ্যানের বাতাসে চুল শুকিয়ে যাবে, আলাদা করে আর শুকাতে হবে না। ভীষণ শীত করছে এখন, ফ্যান না হয় এসি 2টার একটা বন্ধ করো। আলভি শোয়া থেকে উঠে বসে পায়ের নিচ থেকে ব্ল্যাঙ্কেট তুলে গায়ে জড়িয়ে নেয় দুজনের। তারপর আবারও মায়াকে শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে বলে, এখন আর শীত করবে না। মায়ের ঘুম ভেঙে যায়। আগের মতো করেই ধরে রয়েছে আলভি। এক হাত বের করেই নিজের ফোনটা হাতে নেয়। পাওয়ার বাটন চেপে টাইম দেখে নেয়। আলভির হাত সরিয়ে দিয়ে উঠে বসতেই আলভির ঘুম ভেঙে যায়। উপর ভয়ে শুয়ে মায়ের কোমর এক হাতে জড়িয়ে ধরে। চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো গলায় বলে, উঠেছো কেন? ওঠো, 8টা 12 বেজে গেছে। শুয়ে থাকো, এখন উঠে কি করবে? তুমি শুয়ে থাকো, ছাড়ো আমাকে। আলভির হাত সরিয়ে দিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। রুমে লাইট অন করে। এলোমেলো চুলগুলো হাত খোপা করে নেয়। তারপর এলোমেলো শাড়ি কোনো রকমের ঠিক করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে দেখে আলভি শোয়া থেকে উঠে বেড গুছিয়ে ঝিম ধরে বসে রয়েছে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় মায়া। আলভি বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। কয়েক মিনিট পরেই ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে মায়ের পেছনে এসে দাঁড়ায়। টাওয়াল সোফার ওপর ছুঁড়ে দিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। কি করছো? জড়িয়ে ধরেছি।
শাড়ি ঠিক করব আমি, ছাড়ো এখন। ছেড়ে দাঁড়ায় আলফি। রুম থেকে বের হও। কেন? শাড়ি ঠিক করব আমি। করো, আমি কি বাধা দিয়েছি নাকি? এই 1 মিনিট তুমি কি আমার সামনে শাড়ি ঠিক করতে লজ্জা পাচ্ছ? এত কিছুর পরেও তোমার লজ্জা স্টক শেষ হয়নি? উল্টাপাল্টা কথা না বলে বের হও এখান থেকে। গিয়ে ভাবিকে আসতে বলো। ভাবিকে কেন আসতে বলবো? শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। শাড়ি আমি পরাবো তোমাকে। তুমি শাড়ি পরতে জানো? জানি না, এখন শিখে নেব। এখন সোজা হয়ে দাঁড়াও। মায়ের কোনো কথা না শুনে নিজেই শাড়ি পরানোর জন্য উদ্যত হয়। জোর করে আঁচল নামিয়ে নেয়। আলফির জেদের কাছে না পেরে মায়া বলে, আমি পরছি, তুমি শুধু আমাকে সাহায্য করো। আচ্ছা। শাড়ি প্যাচ দিয়ে কুচি করে নেয় মায়া। আলফি নিচে হাঁটু মুড়ে বসে কুচিগুলো ঠিক করে সমান করে দেয়। খুব একটা সময় লাগে না, দ্রুতই শাড়ি পরানো হয়ে যায়। আলফি মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, শাড়ি পরানো তো একদম ইজি, 5 মিনিটেই হয়ে যায়। কত সুন্দর করে শাড়িটা পরালাম দেখো। মায়া কপাল আর ভ্রু কুচকে বলে, শাড়ি তুমি পরিয়েছো? হ্যাঁ। কয়েকটা কুচি ধরলে আর একটা সেফটি পিন লাগিয়ে দিলেই শাড়ি পরানো হয়ে যায়। কষ্ট করে শাড়ি পরলাম আমি, আর এসছে নিজে ক্রেডিট নিতে। শাড়ি আমি পরিয়েছি। হ্যাঁ, আমি তো শুধু দাঁড়িয়েছিলাম। চুপচাপ দাঁড়াও দেখি। মায়াকে দাঁড় করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেয় আলফি কোথাও দিয়ে পেট দেখা যাচ্ছে কিনা। লম্বা করে ঘুমটা টেনে দেয় আলফি নিজেই। তারপর বলে, রুম থেকে বের হবে না একদম। বেডে উঠে শুয়ে থাকো নয়তো বসে থাকো। যার দেখতে ইচ্ছা হবে রুমে এসে দেখে যাবে। আমার কথা যেন মনে থাকে, রুম থেকে বের হবে না। বাইরে গেলে সকলের সামনে ঘুমটা ফেলে উল্টে পাল্টে দেখবে সবাই। ঠিক আছে। মায়া বেডে উঠে বসে। রুমে যখন থাকবে তখন এক হাত ঘুমটা টেনে দিতে হবে কেন? আলফি ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায়। আলফি ড্রয়িং রুমে আসতেই শীতল, নাদিয়া সহ বাকি মেয়েরা আলফিকে ঘেরাও করে ধরে। আলফি কপাল ভ্রু কুচকে বলে, এখন আবার কোন দাবিতে টাকা চাই? ড্রয়িং রুমে থাকা সকলেই ওদের দিকে তাকায়। নাদিরা বলে, তুমি আমাদের ঠকিয়েছো। কিভাবে ঠকালাম? মাত্র 10,000 টাকা দিয়েছো রাতে। গেটের 10,000, বাসর ঘরেও 10,000। এত কিপটা কেন তুমি? 10 টাকা দিয়ে একটা লেবু কিনে এনে 1 গ্লাস শরবত দাওনি কেউ। 10 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে দাওনি। সেখানে যে 10,000 টাকা দিয়েছি সেটাই তো অনেক। বিয়ে করে লাভ কোথায়? সব দিক থেকে শুধু জামাইয়ের লস। লাভ হয় শুধু শালা শালি আর বাকিদের। আমার তো কোনো লাভ হলো না। বিয়ে করে এত সুন্দর একটা বউ পেয়েছো, আর কি চাও? বউটা তো আমার নিজেরই ছিল। তো তুমি কি অন্য বউ বিয়ে করতে চেয়েছিলে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, বলে কি? আমি কেন অন্যের বউ বিয়ে করতে চাইবো? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। কথা বলতে বলতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলাটা ভিজিয়ে নিই, তারপর বাকি কথা বলছি। সাইড প্লিজ। সকলের মাঝখান থেকে বেরিয়ে সোফা এসে বসে নানার পাশে। মায়ের নানা আলফির দিকে তাকিয়ে মৃদুস্বরে বলেন, জামাই, চোখ মুখের এ হাল কেন? সারা রাত ঘুমাওনি নাকি? আলফি নানার দিকে ঘাড় লম্বা করে এগিয়ে মৃদুস্বরে বলে, আপনার নাতনি তো সারা রাত ঘুমাতে দিল না নানা। আমার নাতনি ঘুমাতে দেয়নি নাকি তুমি আমার নাতনিকে ঘুমাতে দাওনি? এত সত্য কথা বলতে নেই নানা। আলফির কথা শুনে 3 নানা নাতি হেসে ওঠে। আলফি গলা ছেড়ে বলে, আম্মু কফি দাও। মায়ের নানি সোফার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, মায়া কই? আলফি নানি শাশুড়ির দিকে তাকিয়ে বলে, রুমে কেন? প্রতিবেশীরা আসছে ওকে দেখার জন্য। রুমে গিয়ে দেখে আসুক যার দেখতে ইচ্ছে করে। আর কোনো পুরুষ যেন ওই রুমে না যায়। নানি আলফির দিকে তাকিয়ে আবার প্রতিবেশীদের দিকে তাকায়। এরাও একসময় সুযোগ পেয়ে মায়াকে কটু কথা শুনিয়েছিল। দুপুরে পার্লার থেকে গতকালকের মেয়েটা আসে মায়াকে সাজানোর জন্য। মায়া শাওয়ার নিয়ে খেয়ে চুল শুকিয়ে তার অপেক্ষায় করছিল এতক্ষণ। মেরুন রঙের লেহেঙ্গাটা ওয়াশরুম থেকে পরে আসে মায়া। মেকআপ শেষ করে গোল্ডেন কালার হিজাব বেঁধে দেয়। হিজাবের উপর ছোট ছোট হোয়াইট স্টোনের পিন লাগিয়ে দেয়। পিনগুলো লাইটের আলোয় ঝিকিমিকি করছে। সাজানো শেষ হলে মেয়েটা নিচে চলে যায়। আলভি নিজের রুমে প্রবেশ করে। রুমে মেয়ে মানুষ দিয়ে গিজ গিজ করছে। আলভিকে দেখেই অর্ধেক মেয়ে বেরিয়ে যায়। আলভি মায়ের দিকে তাকায়। ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে মায়াকে। আলভি নিজে ড্রেস বের করে আলমারির ভেতর থেকে, তারপর ওয়াশরুমে প্রবেশ করে। মায়া হেঁটে এসে বেডে বসে। শাড়ির চেয়ে লেহেঙ্গাটা বেশি ভারী। 3টা বাজতেই আলতাফ মাহমুদ আলভি রুমের সামনে এসে গলা খাকারি দেয়। আলভি বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে আসে। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, মায়াকে নিয়ে নিচে আসো এখন।
গোসটা সবাই এসেছে। আলভি মায়ের হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে। গতকাল অনেক গেস্ট আসেনি, তারা সবাই আজকে এসেছে। স্টেজের দিকে এগিয়ে যায় দুজন একে অপরের হাত ধরে। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। মায়ের পরনে মেরুন রঙের লেহেঙ্গা, আলভি ব্ল্যাক কোট প্যান্ট পরেছে। দুজনকে পাশাপাশি অনেক সুন্দর লাগছে। এরা দুজন যেন একে অপরের জন্যই তৈরি। হেঁটে এসে স্টেজে উঠে দাঁড়ায়। সকলেই তাকিয়ে দেখে দুজনকে, সবাই প্রশংসাও করে। চেয়ারে বসার সময় আলভি আস্তে আস্তে বলে, এদের দেখা দেখি দ্রুত শেষ হলেই বাঁচি। সকালের পর আর বউটাকে আদর করার সুযোগই পেলাম না। বউকে 6-7 দিন আদর করে পোষাবে না, নিজের সাথে করে নিয়ে যাব, এটাই ফাইনাল। রাত 8টা। আলভি গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। মাহিদ পেছন পেছন আসতে আসতে শুনে ফেলে আলভির গান, যদিও আলভি আস্তে আস্তে গানটা গাইছিল। মাহিদ আলভিকে বলে, তুমি নাকি ভালো হয়ে গেছো, এখন আবার গান গাইছো দেখছি। তো খিচ মেরি ফটো। ওদের দুজনের সামনে দিয়ে একটা 5-6 বছরের পিচ্চি ছেলে যাচ্ছিল। মাহিদের কথাগুলো শুনতে পেয়েছে স্পষ্টই। আলভি কিছু বলবে তার আগে ছেলেটা বলে, ছেলেটার গান ছড়া হোক বা কবিতা শুনে দুই ভাই শকড। অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকায় দুই ভাই, তারপর আবার ছেলেটার দিকে তাকায়। মাহিদ বলে, এইসব কার কাছে শিখেছিস? তুই কাকে বললি এগুলো? বলে ভো দৌড় ছেলেটা। মাহিদ নিজেও ছেলেটার পেছনে দৌড়ে যায়। আজকে ধরতে পারলেই হলো, হুন্ডা গুন্ডা সব বের করে দিবে। এয়ারপোর্ট থেকে মায়ের হাত ধরে বাহিরে বেরিয়ে আসে আলভি। মাঝখানে বেরিয়ে গেছে কয়েকদিন, সব শেষে আজ মায়াকে নিয়ে জার্মানিতে ফিরে এসেছে আলভি। পার্কিংয়ে এসে নিজের কারটা দেখতে পায়, এদিক সেদিক নজর বুলাই। শুভা কোথায়? কারের কাছে এগিয়ে আসে মায়ের হাত ধরে। কিছু সময় পেরিয়ে যায় কিন্তু শুভর দেখা নেই। কার রেখে গায়েব হয়ে গেছে নাকি? বিড়বিড় করে কয়েকটা গালি দেয় শুভকে। এই ছেলেটা কাজের সময় উধাও হয়ে যায় শুধু। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে? মায়া আলভির মুখের দিকে তাকিয়ে বলে, পা ব্যথা করছে আমার। মায়াপুরে আর একটু কষ্ট করো, শয়তানটা এখনই চলে আসবে। কারের সাথে ঠেস দিয়ে দাঁড়ায় মায়া। আলভি নিজের ফোন বের করে পকেট থেকে ফ্রি ওয়াইফাই কানেক্ট করে। তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুভর ফোনে কল করবে। ঠিক তখনই শুভ দৌড়ে আসে ওদের দুজনের সামনে। সোজা হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, সালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলফি রাগে স্বরে বলে, আজকে বাড়ি ফিরে নেই, তারপর তোকে দেখাবো মজা। কোথায় গায়েব হয়ে গিয়েছিলি শয়তান? তোদের দেরি হচ্ছে দেখি কফি খেতে গিয়েছিলাম। সারাদিন শুধু খাই খাই। তুই বোধহয় না খেয়ে থাকিস। বাড়িতে নিয়ে যাবি নাকি রাস্তায় থাকতে হবে? কারের ডোর খুলে দেয় শুভ। মায়াকে আগে বসিয়ে তারপর আলফি বসে। শুভ সুটকেসটা ডিকিতে তুলে রেখে ড্রাইভিং সিটে বসে। 1 ঘন্টা পর গন্তব্যে এসে পৌঁছায় আলফিদের কার থেকে নেমে আসে সবাই। আলফি শুভর পেছনে দাঁড়িয়ে শুভর পাছায় লাথি দিয়ে বলে, তোর জন্য আমার বুকে কষ্ট করতে হয়েছে। শুভ আলফির পাছায় আরেকটা লাথি দিয়ে বলে, তোদের জন্য আমি রোদের মধ্যে 2 ঘন্টা বসেছিলাম। তোরা আসছিলি না দেখে কফি খেতে গিয়েছিলাম। আলফি আরেক লাথি দিয়ে বলে, 1 নম্বরে মিথ্যুক। এসি ঠান্ডা বাতাসে বসে বলছিস রোদের মধ্যে ছিলি? শুভ সুটকেস বের করে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, যা তোর সাথে বেকার। মায়া শুধু দুজনের কাহিনী দেখছে, তবে বুঝতে পারছে না কিছু। প্রথমে আপনি আপনি বলে কথা বলল দুজন, একটু পর থেকে আবার তুই তুকারি করে কথা বলছে। এখন আবার একে অপরকে লাথি দিচ্ছে, তাও আবার পাছাই। আলভি মায়ের হাত ধরে বলে। বাড়ির দিকে তাকিয়ে দুজন ছেলেকে দেখতে পাই মায়া, যারা ফুল হাতে দাঁড়িয়ে আছে ওদের দুজনের থেকে একটু দূরে। হয়তো ওকে ওয়েলকাম করতে দাঁড়িয়ে আছে। এগিয়ে আসতেই দুজনে মায়াকে ওয়েলকাম জানিয়ে ফুলের তোড়া মায়ের হাতে তুলে দেয়। এরা দুজন বোধহয় এই বাড়ি আর আলফির কেয়ারটেকার। ফুল হাতে আলফির সাথে ভেতরে প্রবেশ করে মায়া। ওদের বাড়ির চেয়ে অনেক বড় এই বাড়িটা। আলফি একা থাকার জন্য এত বাড়ি কিনেছে। ড্রয়িং রুমটা অনেক বড় আর সুন্দর, সব কিছুই লাইট কালার, যার ফলে সব কিছু আরও বেশি সুন্দর লাগছে। আলফির সাথে বেডরুমে এসে দাঁড়ায়। বেডরুমটা পরিপাটি, গোছানো আর মন শান্ত করে দেওয়ার মতো সুন্দর। বোরকা হিজাব খুলে সাবান নিয়ে ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে তাহলে।
মায়া হাতে ফুলগুলো রেখে বোরকা হিজাব খুলে রাখে, সুটকেস খুলে নিজের ড্রেস বের করে নেয়। আলভি আলমারি থেকে চাল বের করে দেয়। মায়া ওয়াশরুমে প্রবেশ করে। আলভি গায়ের শার্ট খুলে বাস্কেটে রাখে, হাতের ঘড়িটাও খুলে জায়গা মতো রাখে। তারপর ডিফানের উপর বসে, পকেট থেকে ফোন বের করে বাংলাদেশে কল করে বাবার ফোনে রিসিভ হতে কথা শুরু করে জানাই ভালোভাবেই পৌঁছেছে দুজন, কোনো সমস্যা হয়নি। পরে আবার কল করবে বলে লাইন বিচ্ছিন্ন করে ফোন চার্জে লাগায়। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দুজনে শুয়ে পড়ে। লম্বা জার্নিতে দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে আছে। এখন লম্বা ঘুম আর লম্বা বিশ্রামের দরকার। সারা বিকেল আর রাত ঘুমিয়েছে দুজন। পরের দিন ভোর 5টায় ঘুম ভাঙে দুজনের। আলভির বুকে উষ্ণবে আদরে বিড়াল ছানার মতো নিজেকে গুটিয়ে নেয় মায়া। আলভি নিজেও আগলে নেয় নিজের মায়াপরীকে। মায়ের এলোমেলো চুলে হাত বুলিয়ে আদরে গলায় ডাকে আলভি। মায়াপুরী, হুম। সকাল হয়ে গেছে। হোক। আজ অফিসে যেতে হবে আমাকে। আজকে না গেলে হয় না? না গেলে যদি হতো তাহলে তো আসতামই না। মায়া আলফির বুক থেকে মুখ তুলে আলভির মুখের দিকে তাকায়। ড্রিম লাইটের আলোয় স্পষ্টই বোঝা যাচ্ছে আলফির চেহারা। 38 মিনিট। আচ্ছা। পুনরায় আলফির বুকে মুখ গুজে দেয় মায়া। কাচুমাচু হয়ে আলফির সাথে মিশে আছে। পারলে বোধহয় আলফির বুকের ভেতরে ঢুকে যেত। আলফি যদি মায়াকে দেখে আসতো কিভাবে থাকতো মায়া? আলফিকে ছেড়ে কেঁদে কেঁদেই তো বোধহয় মরে যেত। আলফি মায়ের প্রতি যতটা আসক্ত তার চেয়ে অনেক বেশি আসক্ত হয়ে গেছে মায়া আলফির প্রতি। আলভিকে ছাড়া একটা সেকেন্ডও কল্পনা করতে পারে না এখন। আলভি চিত হয়ে শুয়ে মায়াকে নিজের বুকের উপর তুলে নেয়। মায়ের লম্বা লম্বা খোলা চুলগুলো পিছনের দিকে ঠেলে দিতে দিতে আলফি বলে, তুমি আমার সাথে অফিসে যাবে? মায়া মুখ তুলে তাকায়, তারপর উপর নিচ মাথা নাড়ায় যাবে। আলভি মায়াকে বুকের ওপর রেখে শোয়া থেকে উঠে বসে। মায়া আলভির কোলে বসে 2 পা দিয়ে আলভির কোমর পেঁচিয়ে ধরে, 2 হাতে পেঁচিয়ে ধরে গলা। আলভি মায়াকে কোলে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়, ওর গলা জড়িয়ে ধরে আর কোমর পেঁচিয়ে ধরে ঝুলে থাকে মায়া। ফ্রেশ হয়ে নাও, চলো জগিং করে আসি। মায়া দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি যাব না, তুমি যাও। আমি এমনিতেই চিকন আছি আর চিকন হতে চাই না। তাহলে শুয়ে থাকো, আমি জগিং করে আসি। আচ্ছা। মায়াকে আবার শুয়ে দেয় আলভি। মায়ের ললাটে অধর ছুঁয়ে ওয়াশরুমে প্রবেশ করে আলভি। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। কিচেনে প্রবেশ করে একটা 1/2 লিটারের পানির বোতল বের করে। শু ক্যাবিনেট থেকে সুচ পরে পানির বোতলটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জগিং করতে। 9টার সময় তৈরি হয়ে নাস্তা সেরে মায়াকে নিয়ে বাড়ির বাহিরে বেরিয়ে আসে আলভি। শুভ কার নিয়ে অপেক্ষা করছে ওদের দুজনের জন্য। কারের পেছনে উঠে বসে দুজন। কার বাড়ি থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। শুভ আলভির PA+ ভার্সিটি ফ্রেন্ড। দুজনেই বাংলাদেশের হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর আস্তে আস্তে দুজনের সম্পর্ক আরও ভালো হয়। আলভি বিজনেস শুরু করার আগে শুভকে বলেছিল শুভ ওর সাথে কাজ করবে কিনা। যদি করে তাহলে আলভি শুভকে অন্য সব অফিসের তুলনায় ভালো স্যালারি দেবে। শুভ ভেবেচিন্তে রাজি হয়েছিল। অফিসে দুজন বস আর PA। অফিসে শুভ আলফিকে স্যার আর আপনি আপনি বলে কথা বলে। অফিসের বাইরে দুজনেই তুই তুই করে কথা তো বলে, সাথে শত্রুর মতন মারামারিও করে। শুভ বিয়ে করেছে, দুজন ছেলে মেয়ে আছে। আলভির বাড়ির পাশেই শুভ নিজের বাড়ি, বউ বাচ্চার সাথে সেখানেই থাকে। আলভির বিয়েতে শুভর পুরো ফ্যামিলিকে ইনভাইট করেছিল, তবে কাজের চাপে শুভর বিয়ে খেতে যাওয়া হয়নি। অফিসের সামনে এসে দাঁড়ায় কার। একজন গার্ড কারের ডোর খুলে দেয়। মায়াকে নিয়ে বের হয় আলফি। সম্মানসূচক হাত তুলে স্যালুট করে আলফিকে। আলফি আর মায়া ভেতরের দিকে এগিয়ে যায়। শুভ কার পার করে রেখে ওদের পেছন পেছন আসে। আলভির সাথে মেয়ে, তার উপর আবার মায়ের পরনে বোরকা হিজাব। সবাই তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। আলভি সকলের দিকে নজর দিতেই সবাই নিজেদের নজর সরিয়ে কাজে মনোযোগ দেয়। আলভি মায়াকে নিয়ে নিজের কেবিনে আসে। চেয়ার টেনে মায়াকে নিজের পাশে বসায়। শুভ কয়েকটা ফাইল এনে আলভিকে দেখাচ্ছিল। এর মধ্যে কেবিনের ডোর নক হয়। তিনজনেই ডোরের দিকে তাকায়। আলভি অনুমতি দিতে ভেতরে প্রবেশ করে একটি মেয়ে। মায়া মেয়েটির দিকে তাকায়। পরনে ওয়েস্টার্ন ড্রেস, তবে মার্জিত। কাঁধের নিচ অব্দি থাকা চুলগুলো খোলা রয়েছে। দেখতে বলিউড নায়িকাদের মতো, লম্বাও সেরকমই। গা থেকে রূপ সৌন্দর্য যেন ঠিকরে ঠিকরে পড়ছে। এই মেয়েটার কথাই বোধহয় বলেছিল আলভি। এই মেয়েটার কাছে মায়ের সৌন্দর্য কিছুই না। হ্যালো, ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ মায়া, উনি এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার, মিস মেরিনা।
মায়া মিষ্টি হেসে মেরিনাকে হাই বলে। মেরিনা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে মায়ের সাথে দুটো বাক্য বিনিময় করে। মেরিনা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের মুখের দিকে। এই মায়ের মধ্যে কি আছে যে ওর মধ্যে নেই? রূপ সৌন্দর্যই কি সব কিছু, নাকি ভাগ্যটাই বড় কথা? বেস্ট কিছু পেতে আসলে ভাগ্য লাগে, যা মেরিনার নেই, ছিল না কখনো। একটু পরপর মায়ের চোখের পলক ফেলাটা মেরিনার ভালো লাগে। বুকে ব্যথা করলেও এই দৃশ্য দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে। মায়া মেয়েটা অনেক বেশি কিউট আর মায়াময়। গভীর চোখ দুটোতে শুধুই মায়া রয়েছে। তাকালে কেমন যেন মায়া ধরে যাচ্ছে। এই মায়াময় আখি যুগল বোধহয় আলফিকে মায়াই বেঁধেছিল। মায়াকে দেখে এখন আবার হিংসে হচ্ছে মেরিনার। ওর চোখ দুটো কেন মায়ের চোখের মতো মায়াময় নয়? ওর চোখ দুটো যদি মায়ের চোখের মতো মায়াময় হতো তাহলে তো আলফি ওর হতো, নাকি তাও হতো না? মেরিনা আলফির দিকে তাকিয়ে বলে, আসছি তাহলে, মিটিং রুমে দেখা হচ্ছে। ওকে। মেরিনা আলফির কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে আসে। আগে মেরিনার বাবা অফিসে আসলেও এখন মেরিনা আসে। ওর বাবার দায়িত্ব এখন মেরিনার। মেরিনা ফোন হাতে নিয়ে ডায়াল লিস্ট থেকে একটা নাম্বার খোঁজে। হয়তো অনেক নিচে পড়ে গেছে নাম্বারটা। প্রায় 2 মিনিট পর নাম্বারটা খুঁজে পায়। একবার রিং হয়ে কেটে যায়, রিসিভ হয় না। দ্বিতীয়বার কল করবে কি করবে না ভাবতে ভাবতে আবার ডায়াল করে, আর সাথে সাথে রিসিভ হয়। ফোনে স্পিকার দিয়ে মুখের সামনে ধরে রাখে ফোন। ফোনের অপর পাশ থেকে ভেসে আসে গমগমে পুরুষালী গলার স্বর। হেই মেরিনা, কেমন আছো? ভালো। এতগুলো দিন পর আমার কথা মনে পড়লো। মেরিনা বলে না কিছু। ফোনের অপর পাশ থেকে বলে, কিছু বলবে? বলার থাকলে বলে ফেলো। বলার কিছু ছিল। আমি তো শোনার জন্যই অপেক্ষায় আছি। আপনি আপনার ফ্যামিলি নিয়ে রাতে আমাদের বাড়িতে আসুন। অপর পাশ থেকে কোনো সারা শব্দ আসে না। হয়তো মেরিনার কথা শুনে বাক্যহারা হয়ে গেছে। কথা বলছেন না কেন মিস্টার চৌধুরী? আপনি আমার ফ্যামিলিকে ইনভাইট করেছেন। হ্যাঁ। কিন্তু কেন? আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনার ফ্যামিলিকে নিয়ে রাতে আমাদের বাড়িতে এসে বিয়ের ডেট ফিক্স করে যাবেন। আমি এই মাসেই বিয়ে করতে চাই। সত্যি? একদম। তাহলে রাতেই বউ সেজে অপেক্ষা করো, একবারে তুলে নিয়ে যাব আমার বাড়িতে। ভালো থাকবেন। রাতে দেখা হচ্ছে তাহলে। লাইন বিচ্ছিন্ন করে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয় মেরিনা। হুট করে কি হয়েছে কে জানে। ওরা এখন বউ সাজতে ইচ্ছে করছে। আলভির জন্য সাজতে পারেনি তো কই হয়েছে অন্য কারোর জন্য সাজবে। আলভিকে দেখিয়ে দেবে। আলভিকে ছাড়া মেরিনাও সুখে থাকতে জানে। অন্য কারোর সাথে। অফিস থেকে বাড়িতে ফিরতে ফিরতে বিকেল 5:30 বেজে যায়। আলভি আর মায়ার ওদের দুজনকে বাড়িতে রেখে শুভ নিজের বাড়িতে চলে যায়। রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে নেয়। মায়া ভেজা চুলগুলো না শুকিয়ে বেডে উঠে শুয়ে পড়ে। আলভি মায়ের কাছে এসে ওকে টেনে তুলে বসে। এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে দিয়ে মায়ের চেহারায় ক্রিম লাগিয়ে দেয়। কোলে তুলে নিয়ে ডিফানের উপর বসিয়ে হেয়ার ড্রাই দিয়ে চুলগুলো শুকিয়ে দেয় নিজেই। তারপর চুলগুলো ব্রাশ করে বেঁধে দেয় উঁচু করে। মায়ের ভালো লাগে আলফির এই কেয়ারগুলো। বিয়ের পর থেকে মায়া নিজের হাতে চুল ব্রাশ করে না, মুখে ক্রিম লাগায় না, চুলগুলোও শুকায় না। সেই ছোটবেলার মতো এলোমেলো হয়ে থাকে। আলফি নিজেই পরিপাটি করে নেয় নিজ দায়িত্বে। মায়ের রুমও এলোমেলো করে রেখে দেয়। আলফি নিজেই রুম গোছায়। আলভিকে বিরক্ত করার একটা চান্সও মিস করে না মায়া। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কোনোভাবেই আলভিকে বিরক্ত করতে সক্ষম হয় না মায়া। এই বেটা চুপচাপ সব কিছু মুখ বুঝে বিনা বাক্যে মেনে নেয়। আলভি নিজের চুলগুলো শুকিয়ে ব্রাশ করে নেয়। একটু পরেই রুমের ডোর নক হয়। আলভি ডোর খুলে কফির মগ দুটো হাতে নিয়ে রুমের ভেতরে চলে আসে। মায়া আলভির দিকে তাকিয়ে বলে, আমরা কেউ তো কফি চাইনি, তাহলে কফি দিয়ে গেল কেন? ওরা জানে আমি কখন কি খাই, তাই আলাদা করে বলতে হয় না। ঠোঁট দুটো গোল করে ও বলে। আলফি একটা কফির মগ মায়ের হাতে দেয়। তারপর মায়ের পাশে বসে বাম হাতে মায়ের কোমর পেঁচিয়ে ধরে কফির মগে চুমুক দেয়। কফি খাওয়া শেষ করে বাংলাদেশে কল করে মায়া। মেয়ের কল পেয়ে খুশি হয়ে রিসিভ করেন আহনাফ মাহমুদ। বাবার মুখ দেখতেই মায়ের চোখ দুটো ছলছল করে ওঠে। মনে জমানো কথাগুলো কেমন যেন দলে পাকিয়ে যায়। আহনাফ মাহমুদ ফোনের স্ক্রিনে তাকিয়ে হাসি মুখে বলেন, কেমন আছিস মা? আলিফ কোথায়? আলফি আবার মায়ের সাথে ঘেঁষে বসে ফোনের স্ক্রিনে তাকায়। মায়ের ধরে গলায় বলে, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কোথায়? মেহবুবা মেহের স্বামীর হাত থেকে ফোন নিয়ে মুখের সামনে ধরেন। মাকে দেখে মায়ের দুই চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে।
মেয়ের চোখে পানি দেখে মেহবুবা মেহেরের চোখেও পানি চলে আসে। কান্না চেপে রাখতে না পেরে কেঁদেই দেয় মায়া। মায়ার হাত থেকে ফোন নেয় আলভি। মায়াকে এক হাতে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, তোমাদের কথা মনে করে আর একটু পর পর কাঁদে। আমাদের ছেড়ে তো দূরে কোথাও কখনো থাকিনি। মাত্র 3 মাস, তারপরেই তো আবার ফিরেই যাবে। ফিরে আসার পরেও দেখবে আবার কাঁদছে। এখন আবার তুমি কাঁদছো কেন? মেহবুবা মেহের এর হাত থেকে ফোন নেন আহনাফ মাহমুদ। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলেন, গতকাল সারা রাত কেঁদেছে, আজকেও সারাদিন একটু পর পর নাকি কাঁদছে। মায়ের সাথে কথাও বলছে, কয়েকবার পর কেঁদেছে, এখন আবার কাঁদছে। আলভি কিছু না বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। এপাশে মেয়ে কাছে, অপর পাশে মা কাছে। ঐশী রহমানও ছেলের জন্য একটু পরপর কাঁদছেন। 13 বছর পর ছেলেকে কাছে পেয়েছিলেন। 1 মাস 12 দিন থেকে চলে এসেছে আবার। শুধুমাত্র মায়ের ভিসা ও টিকিটের জন্য 12 দিন বেশি থেকেছে, না হলে এই 12 দিন বেশি থাকা হতো না। অল্প কথা বলে কল কেটে দেয় আলভি। ফোন রেখে মায়ের মুখোমুখি হয়ে বসে মায়ের মুখ আগলে ধরে বলে, এভাবে কাঁদতে হয়? বাড়ির সকলের কথা ভীষণ মনে পড়ছে। 3 মাসই তো। তখন তোমাকে ছাড়া কিভাবে থাকবো? সামনের বোর্ড মিটিংয়ে সকলের সাথে কথা বলবো। যত দ্রুত সম্ভব এখানে সবকিছুর দায়িত্ব শুভকে দিয়ে আমিও বাংলাদেশে ফিরে যাব তোমার কাছে। এখানে তখন বছরে 2-3 বার আসবো, শুধু কয়েকদিনের জন্য। এখন কান্না বন্ধ করো। জার্মানিতে এসেছে আজ নিয়ে 5ম দিন। আলভির বাড়িতে আজ জাঁকজমকপূর্ণ বিরাট বড় পার্টির আয়োজন করা হয়েছে। পার্টিতে আমন্ত্রিত হয়েছে আলভির বিজনেস পার্টনার সহ আরও অনেক বিজনেসম্যানরা, সাথে ওর অফিসের সকল স্টাফ। সন্ধ্যার মধ্যে সকল অতিথিরা এসে উপস্থিত হয়েছে আলভির বাড়ির হলরুমে। অতিথিরা আলভির ওয়াইফকে দেখতে চাইলে আলভি সবাইকে ওয়েট করতে বলে। সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। নিজের রুমে এসে দেখে মায়া চুপচাপ বসে আছে। মায়ের পাশে বসে আছে শুভর ওয়াইফ। মায়ের পরনে হোয়াইট বারবি গাউন, সাথে অফ হোয়াইট হিজাব বাঁধা। মায়াকে দেখতে আজ পুরোপুরি পরীর মতোই লাগছে। মায়ের দিক থেকে চোখ ফেরানো দেয়। আলভি মায়ের হাত ধরে দাঁড় করায়। গাউনের ভারে মায়ের ঠিকভাবে হাঁটতেও পারছে না। এর আগে এত ভারী ড্রেস কখনো পরেনি। একে তো ভারী গাউন, তার উপরে পড়েছে হিল। আস্তে আস্তে হেঁটে সিঁড়ির কাছে এসে দাঁড়ায় দুজন। নিচ থেকে সবাই তাকিয়ে আছে দুজনের দিকে। আজ আলফির গায়ে হোয়াইট স্যুট প্যান্ট। মায়ের নিচে থাকা সকলের দিকে একবার তাকায়। অনেক মেয়ে, ড্রেস অনেক খোলামেলা। হাতে গোনা কয়েকজন বাঙালি, তাছাড়া বাকি সবাই জার্মানি নাগরিক, নয়তো অন্য দেশের। আলভির হাত ধরে ধীর পায়ে হেঁটে নিচে নেমে আসে মায়া। আলভি সকলের সাথে পরিচয় করায় মায়ার। অনেকেই মায়ের সাথে টুকটাক কথা বলে, ইচ্ছে না থাকলেও কথা বলে মায়া। এত অপরিচিত মানুষের মধ্যে অস্বস্তি ফিল হচ্ছে মায়ের। তার মধ্যে মেয়েগুলোর ড্রেস কেমন, আবার অনেক ছেলে ওর দিকে তাকাচ্ছে একটু পরপর। আলভি বুঝতে পারে মায়ের অবস্থা। পার্টি শেষ হতে হতেই রাত 12টা বেজে যায়। 11টার পর থেকেই গেস্টরা চলে যেতে শুরু করেছিল। 12টার মধ্যে সবাই চলে যায়। আলভি সকলকে বিদায় দিয়ে মায়ের কাছে আসে। মায়ের সোফায় বসে পড়েছে। পায়ের ব্যথায় হিল খুলে নিজের পা দুটো দেখছে। আলভি আশাই গাউন ছেড়ে আলভির মুখের দিকে তাকায়। আলভি মায়ের পায়ের কাছে বসে গাউন উঁচু করে পায়ের দিকে তাকায়। পা দুটো লাল হয়ে গেছে। অনেক ব্যথা করছে? রুমে চলো। মায়া আলভির হাত ধরে ছোপা ছেড়ে উঠে দাঁড়ায়। আলভি মায়াকে পাজকোলা তুলে নেয়। হেঁটেই যেতে পারবো আমি। হাঁটতে হবে না। মায়াকে নিয়ে রুমে আসে। নিজেই মায়ের হিজাব খুলে দেয়। হালকা ড্রেস এনে ডিফানের উপর রাখে। তারপর মায়ের গাউন খুলতে সাহায্য করে। খুলতে এক কামলা গাউন খুলে কটনের সফট একটা ফ্রক গায়ে জড়ায় মায়া। আলভি নিজের স্যুট খুলতে খুলতে বলে, হাত মুখ ধুয়ে আসো। দুজনেই ফ্রেশ হয়ে মায়া বেডে উঠে শুয়ে পড়ে। আলভি অলিভ অয়েল এর বোতল নিয়ে বেডে বসে মায়ের পায়ের কাছে। পায়ের তালুতে অয়েল নিয়ে মায়ের পা দুটো নিজের কোলের উপর তুলে নেয় ম্যাসেজ করার জন্য। মায়ার চোখ লেগে এসেছিল। পায়ে ছোঁয়া পেতেই ফট করে চোখ মেলে তাকায়। দ্রুত পা সরিয়ে নিয়ে বলে, কি করছো তুমি? পায়ে হাত দিচ্ছ কেন? মাসাজ করলে ব্যথা দ্রুত ঠিক হয়ে যাবে। পা দাও এখন। ম্যাসাজ করতে হবে না, ব্যথা এমনিতেই ঠিক হয়ে যাবে। বেশি কথা না বলে পা দাও। নিজেই মায়ের পা দুটো টেনে সোজা করে কোলের উপর তুলে নেয়। আবার তারপর মাসাজ করতে শুরু করে। মায়া কিছু না বলে আলভির মুখের দিকে তাকিয়ে রইল। মাসাজ করাই আরাম লাগছে এখন। আলভি খেয়াল করে মায়ের 2 পায়ের 2 আঙুলে ফোসকা পড়ে গেছে হিল পরে থেকে। বিয়ের সময় যে হিলগুলো পরেছিল সেগুলো পরে তো ফোসকা পড়েনি এভাবে। তাহলে এগুলো পরে এমন পা ব্যথা হয়েছে কেন, আর ফোসকা পড়েছে কেন? কয়েক সেকেন্ডেই কারণ উদ্ঘাটন করে ফেলে আলভি। কিছু সময় পর আলভি মায়ের মুখের দিকে তাকায়। দেখে মায়া এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। আলভি কপাল ভ্রু নাচিয়ে বলে,
আসবো? মায়া কপাল ভ্রু কুচকে বলে, কোথায়? আদর করতে। বলেই হাসে আলভি। মায়া পাশ থেকে আলভির বালিশটা তুলে নিজের মুখ ঢেকে নেয়, দুই হাতে বালিশটা জড়িয়ে ধরে বলে, আদর লাগবে না আজ। আলভি অলিভ অয়েলের বোতলে ছিপি লাগিয়ে নিচে রেখে দেয়, তারপর মায়ের মুখের উপর থেকে টেনে বালিশটা সরিয়ে নিয়ে নিজে মায়ের উপর লম্বা হয়ে শুয়ে পড়ে। মায়ের ঘাড়ে মুখ গুজে বলে, বালিশকে জড়িয়ে না ধরে আমাকে জড়িয়ে ধরো। তুমি বালিশ জড়িয়ে ধরলে আমার ভীষণ হিংসে হয়। ওদের জন্য তুমি মাঝে মধ্যে আমাকে জড়িয়ে ধরো না। বেটাদের কালকে এই রুম ছাড়া করব আমি। তখন ওদের না পেয়ে বাধ্য হয়ে আমাকেই জড়িয়ে ধরবে প্রতিবার। রোজ অফিসে যাওয়ার সময় মায়াকে সাথে নিয়ে অফিসে যায় আলফি। মায়া একা একা সারা দিন কি করবে বাড়িতে? বাড়িতে একা একা থাকলে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলবে। জার্মানিতে এসেছে 15 দিন হয়ে গেছে। প্রতিদিনের মতো জগিং করে বাড়িতে ফিরে আসে আলফি। রুমে এসে দেখে মায়া এখনও ঘুমিয়ে আছে। দুজন গোসল করে একসাথেই ফজরের নামাজ আদায় করেছিল। বাহিরে একটু একটু আলো ফোটার পর আলফি জগিং করতে বেরিয়েছিল, আর মায়া আবার ঘুমিয়েছে। ফ্রেশ হয়ে এসে মায়াকে টেনে উঠে ঘুম থেকে উঠে ঝিম ধরে বসে রইল মায়া। ঘুমে তাকাতে পারছে না এখন। আলফি করে তুলে ওয়াশরুমে রেখে আসে মায়াকে। রুমের এক পাশে দেয়ালের বদলে পুরোটাই গ্লাস দেওয়া। গ্লাসের সামনে থেকে পর্দা সরিয়ে নিতেই পুরো রুম আলোকিত হয়ে যায়। বাহিরের আলোয় হেঁটে বেডের কাছে এসে দাঁড়ায়। বেড গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। আলফি নিচে নেমে আসতে কলিং বেল বেজে ওঠে। একজন কেয়ারটেকার এগিয়ে যায় ডোরের দিকে। ডোর খুলে দিতে ভেতরে প্রবেশ করে মেরিনা। আলফি মেরিনাকে দেখে কপাল ভ্রুকুচকে তাকিয়ে থাকে। এত সকাল সকাল মেরিনা এখানে কেন? সবেমাত্র 7টা বাজে এখন। আলফির কাছে এসে দাঁড়ায় মেরিনা, হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ। আপনি? আলফি সোফার দিকে ইশারা করে বলে, বসুন। মেরিনা আলফির সাথে সোফায় বসে একটু দূরত্ব বজায় রেখে মেরিনা বলে, রুমে রয়েছে, আসছে। কিছু হয়েছে? আলফি খুশি হয়ে বলে, কংগ্রাচুলেশনস। মেরিনা বিয়ের ইনভাইটেশন কার্ড আলফির দিকে বাড়িয়ে দিয়ে বলে, ইনশাআল্লাহ অবশ্যই আসবো। ব্রেকফাস্ট করে যাও। মেরিনা বেরিয়ে যায় বাড়ি থেকে। আলফি বিয়ের কার্ডের উপর নজর বোলায়। মেরিনা বিয়ে করছে শুনে খুশিই লাগছে। মায়ের নিচে নেমে এসে আলফির দিকে তাকায়, তারপর আবার হাতে থাকা কার্ডের দিকে তাকায়। কিসের কার্ড এটা? আলফি মুখ তুলে মায়ের মুখের দিকে তাকায়। মায়াকে টেনে কোলের উপর বসিয়ে ঘাড়ে থুতুনি ঠেকিয়ে বলে, মেরিনার বিয়ের কার্ড আমাদের ইনভাইট করে গেল এখন এসছিল? একটু আগেই। মায়া কার্ডটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। আলফি মায়াকে আরেকটু চেপে ধরে বলে, চলো লং ড্রাইভে যাই। কোথায়? তুমি যেখানে যাবে। আমি কি কিছু চিনি নাকি এখানকার? আচ্ছা, আমিই নিয়ে যাব আমার পছন্দের জায়গায়। এখন চলো খেয়ে নেই, খিদে পেয়েছে। মায়া আলফির কোল থেকে নেমে দাঁড়ায়। কার্ডটা টি টেবিলের উপর রেখে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায়। ওদের দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে সবকিছু গুছিয়ে রাখা হয়েছে ডাইনিং রুমে। আলফি মায়াকে নিজ হাতে খাইয়ে দেয়, নিজেও খায়। খাওয়া শেষ করে রুমে এসে দুজনেই তৈরি হয়ে নেয়। মায়া লাইট পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনের গাউন পরে হোয়াইট কালার হিজাব বেঁধেছে। আলফি হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছে। দুজনেই একসাথে বাড়ি থেকে বের হয়। আলফি গ্যারেজ থেকে কার বের করে আনে। মায়া উঠে বসতেই কার ছুটে চলে অজানা গন্তব্যে। কার অটো ড্রাইভিং মোডে দিয়ে মায়াকে টেনে আনে নিজের কাছে। মায়া ছটফট করে বলে, কি করছো? ছাড়ো, এটা রাস্তা, তোমার বেডরুম না। চুমু খাওয়ার জন্য বেডরুমের প্রয়োজন হয় না মায়াপুরী। আমার এখন চুমু চাই না, ছাড়ো আমাকে। তুমি না চাইলে কি হবে, আমি তো চাই। মায়ার কোনো কথা শোনে না আলফি। জোর করেই মায়ের অধর যুগল চেপে ধরে নিজের অধর জোড়া দিয়ে কয়েক মিনিট পর ছেড়ে দিয়ে বলে, ঘোরাঘুরি বাদ, চলো বাড়ি ফিরে যাই। মায়া কপাল ভ্রুকুচকে বলে, কেন? তুমি না বললে লং ড্রাইভে যাবে? আর লং ড্রাইভ? আমার এখন আদর করতে ইচ্ছে করছে। মায়া আলফির কাছ থেকে দূরে সরে এসে নিজের সিটে বসে, আবার সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, এমন কিছু করলে আগামী 1 মাস তুমি আমার ধারে কাছেও আসবে না। ভদ্রলোকের মতো যেখানে যেতে চেয়েছো সেখানে নিয়ে চলো। বউটা বাঙালি হয়েও ব্রিটিশদের মতো আচরণ করে। মায়া কিছু না বলে বাহিরের দিকে তাকিয়ে থাকে। আলফি হতাশার শ্বাস ছেড়ে নিজে কার ড্রাইভ করতে করতে বলে, আজকে শুধু বাড়ি ফিরে নেই।
মায়া ঘাড় ঘুরিয়ে তাকায়। বাড়ি ফিরে কি করবে? আদর। সু টেনে টেনে বলে কথাটা। মায়া আবার বাইরের দিকে তাকিয়ে বলে, জিজ্ঞেস শুরু করেছে আদর আদর। আল্লাহর নামটাও তো নিতে পারো। ও আল্লাহ, তোমার এই বান্দির মনে একটু দয়া মায়া দাও। জামাইকে শুধু ব্ল্যাকমেল করে কথায় কথায়, আমার একটা কথাও শোনে না, খালি ভয় দেখায় আমাকে। বড় বড় চোখ করে তাকায় মায়া। বোঝাই যাচ্ছে আলভির কথা শুনে সেই লেভেলের অবাক হয়েছে। ঘুরে ফিরে মাঝরাতে বাড়ি আসে দুজন। ডিনার সেরে এসেছে, এখন শুধু ফ্রেশ হয়ে শুতে পারলেই হয়। দুজনে ভীষণ টায়ার্ড। দুজনেই সারাদিন আজ অনেক ভালো কেটেছে। দুজন একসাথেই শর নেই। মায়া ভেজা চুল নিয়ে শুয়ে পড়তে চাইলেও আলভি শুতে দেয় না। হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়ে তারপর শুতে দেয়। ওর ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে গেছে। লাইট অফ করে মায়াকে বুকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায়। আজ 30 তারিখ, মেরিনার জিমের বিয়ে। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। মায়া আলফি সেন্টারের ভেতর প্রবেশ করে একে অপরের হাত ধরে। বিয়ে পড়ানোর সময় হয়ে আসে। মেরিনার হাত ধরে ওর বাবা স্টেজে নিয়ে আসে মেরিনাকে। মেরিনা আজ পশ্চিমাদের মতো করে বউ সেজেছে, তবে ভীষণ সুন্দর লাগছে দেখতে। সকলের নজর মেরিনার দিকে। মেরিনা জেমির দিকে একবার তাকিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সকলের দিকে তাকায়। সকলেই সামনে থাকা মায়াভি একে অপরের হাত ধরে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। দুজনকে ম্যাচিং ড্রেসে ভীষণ সুন্দর লাগছে দেখতে। দুজনকে পাশাপাশি সব সময় সুন্দর লাগে। এরা দুজন একে অপরের জন্যই তৈরি। মেরিনার আজও মনে হচ্ছে আলভি ওর হলে কি এমন ক্ষতি হতো। এরকম ভাবাটাও এখন অন্যায়। দুজনের দিক থেকে চোখ সরিয়ে জেমির দিকে তাকায় আবার। এখন থেকে ওর সব ভাবনাই সব সময় জেমি থাকবে। ও যাকে ভালোবেসেছে তাকে না পেলে ওকে যে ভালোবেসেছে সে তো ওকে পাবে। বিয়ে শেষ করে 9টার পরপর মেরিনা, জেমি আর ওদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে সেন্টার থেকে বেরিয়ে আসে আলভি, মায়া, শুভ। ওদের দুজনকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের ফ্যামিলি নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যায়। মায়া ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম লাগাচ্ছিল। আলভি এসে মায়ের পেছনে দাঁড়ায়। মায়ের উন্মুক্ত ঘাড়ে আঙুল দিয়ে স্লাইড করে। মায়া বিরক্ত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে আলভির মুখের দিকে তাকিয়ে বলে, তোমার সমস্যা কি? সব সময় এমন করো কেন? দূরে সরো। আলভি দূরে সরে না, উল্টো মায়াকে জাপটে ধরে। মায়ের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে কানের লতিতে চুমু খায়। ফিসফিস করে বলে, বাবু চাই। বাবুর নাম করে বারবার কাছে আসার বাহানা আমি কি বুঝি না নাকি? এত বুঝে কি হবে যদি হাজবেন্ডের মন বুঝতে না পারো? সবই বুঝি আমি। এখন আমার ঘুম পেয়েছে, ডোন্ট ডিস্টার্ব মি। আলভির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেডের দিকে আগায়। আলভি দ্রুত গিয়ে মায়ের জামার জিপার খুলে দেয়। মায়া ঘুরে দাঁড়িয়ে বলে, তুমি দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছ। বউয়ের সাথে রোমান্স করলে যদি অশ্লীল হয়ে যায় তাহলে আমি অশ্লীলই। এখন বেশি কথা না বলে কাছে আসো, আদর করি। মায়াকে টেনে নিজের উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে উঁচু করে বেডের দিকে আগায়। সময় গড়ায় দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায়। দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে গেল মায়ের জার্মানিতে এসেছে। আজকে রাত 8টায় মায়ের ফ্লাইট। এখন বিকেল 3:30। সব কিছু প্যাকিং করা হয়েছে সকালে। আলভি বড় বড় সুটকেস 3টা ড্রয়িং রুমে এনে রাখে। তারপর আবার রুমে ফিরে আসে। মায়া ওয়াশরুমে রয়েছে, শাওয়ার নিচ্ছে। আলভি নিজেও ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে দুজন। রোজকার মতন আলভি নিজেই মায়ের চুলগুলো মুছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। তারপর নিজেও চুলগুলো শুকিয়ে নেয়। মায়ের চুলগুলো ব্রাশ করে খোপা বেঁধে দেয় নিজেই। আগে খোপা বাঁধতে পারতো না, এখন শিখে গেছে। যত্ন করে মায়ের চেহারায় ক্রিম লাগিয়ে দেয়। হাতে গলায় পায়ে লোশন দিয়ে দেয়। গোলাপি ঠোঁট জোড়ায় নিজেই লাইট লিপস্টিক দিয়ে দেয়। আরেকটু ঝুঁকে ঠোঁট জোড়ায় বেশ অনেকগুলো চুমু খায়। মায়া ফেল ফেল করে তাকিয়ে আছে আলভির দিকে। ওর ভেঙে চুরে কান্না আসছে। কান্না আটকে রাখার কারণে চোখ মুখ লাল হয়ে উঠছে আবার। আলভি মায়াকে দাঁড় করায়, তারপর শক্ত করে জড়িয়ে ধরে। আলভিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে মায়া। মায়া কাঁদলেও আলভি কাঁদতে পারছে না। ছেলেদের যে কাঁদতে নেই, একে অপরকে জড়িয়ে ধরে রেখে অনেকটা সময় পেরিয়ে যায়। আলভির ফোনে রিং বেজে ওঠে। মায়াকে জড়িয়ে ধরে রেখে বেডের কাছে এগিয়ে এসে ফোন হাতে তুলে নেয়। শুভ কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল। কখন বের হবি? 5টায়। 5টা বাজতেছে আর 5 মিনিট বাকি আছে। ড্রয়িং রুমে সুটকেস রাখা আছে, ওগুলো কারে তোল। আমরা আসছি একটু পর। আচ্ছা।
কল কেটে ফোন আবার বেডের উপর রেখে দেয়। আলফি হাত বাড়িয়ে টিস্যু বক্স থেকে টিস্যু পেপার নেয়, হাতে বুক থেকে মায়ের মুখ তুলে 2 গাল মুছিয়ে দেয়। টিস্যু ফেলে 2 হাতে আগলে ধরে মায়ের মুখ। মায়া হেঁচকি তুলতে তুলতে আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। নিজের মুখ আগলে ধরে রাখা আলভির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে। চোখ দুটো দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। হাত দিয়ে আবারও গাল মুছিয়ে দেয় আলফি। মায়ের সারা মুখে অসংখ্য চুমু খায়। মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখে চোখ রেখে বলে, খেদো না, তুমি কাঁদলে আমি নিজেকে সামলাতে পারবো না। মায়া কাঁদতে কাঁদতে বলে, তুমি চলো আমার সাথে। যাবো তো, নতুন অফিসের কাজ শেষ হতে আর 2.5 থেকে 3 মাস সময় লাগবে। ওটা চালু হলেই আমি ফিরে যাব তোমার কাছে। 13 বছর অপেক্ষা করতে পেরেছো, এখন 3টা মাস পারবে না? মায়া আলফিকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ছাড়া 3টা মিনিটও থাকতে পারি না এখন। 3 মাস কিভাবে থাকবো? চোখের পলকে 3টা মাস পেরিয়ে গেছে, সামনের 3 মাসও চোখের পলকে পেরিয়ে যাবে। বাড়িতে তো সবাই আছে, আর কেঁদো না। তুমি একা একা কিভাবে থাকবে? একা একা থাকার অভ্যাস আছে আমার। সময় পেরিয়ে যাচ্ছে, রেডি হতে হবে, দ্রুত আসো।